ওই পরিণতিটা হবে যদি ইলেকশনে কোনো ধরনের চালাকি প্রতারণা করতে চায়, যদি ইলেকশনে কোনো ধরনের ইলেকশনকে প্রতারিত করতে চায়, ইউনূস হাসিনার যে পরিণতি হয়েছে ইউনূস সাহেবেরও এর চেয়ে খারাপ পরিণতি হবে। যে ইলেকশন নামদারি যে কথাটা আসছে যায়, এখন অনেকেই বিশ্বাস করে না, আমার জন্য খালি বিশ্বাস করতে ইচ্ছা করে না যে 12ই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশন হবে। আল্লাহর দোয়াই লাগে ইউনূস সাহেব মানুষের সাথে আর চালাকি বাটপারি আপনারা করেন না, ইলেকশনটা দেন। সেই ইলেকশনটা আসতে পরে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনটা সঠিক লাইনে উঠবে। সংসদ যদি আসে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যেই সব রাজাকার আলবদরের বাচ্চারা আজকে বড় বড় কথা বলে, এদের অনেকেরই জামানত বাঁচবে না। এবং এদের অনেক কেন, আমি তো মনে করি 2-0-20 উপরে পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা বা জনপ্রিয়তা তাদের নাই। আল্লাহর রহমতে বিএনপি 80%, 80 মানে 3-8টা 24, 240টা পার্লামেন্ট সিট, সংসদীয় আসন পেয়ে পার্লামেন্টে যাবে। সেই দিন কথা হবে যে রাজাকারের বাচ্চারা বলতো সেটা বাংলাদেশ নয়, এটা ছিল পূর্ব পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান করতে চায় তাদের সাথে সেইখানে আমাদের দেখা হবে, মুক্তিযোদ্ধাদের দেখা হবে। সমস্ত বাঙালি জাতি 18 কোটি মানুষকে আমি আহ্বান করব, হাত জোর করে আপনারা সেটার জন্য প্রস্তুত হন, বাংলাদেশকে রক্ষা করেন। যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারেন, তাহলে এই দেশ ওই যে 1000 বছর আগে, 100 বছর আগে আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, সেই জায়গায় আবার চলে যাবে। আমরা আবার পরাধীন হয়ে যাব। আর সেই পরাধীনতার নাক পাশ থেকে মুক্ত হতে কত শত বছর যাবত আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আবার যুদ্ধ করতে হবে। আমি জানি না সাথী যারা 71-এ যারা আমরা বিজয়ী হয়েছিলাম, এখন নিজেদেরকে পরাজিতই মনে হয়। জাতি হিসাবে বোধ হয় আমরা পরাজিত হয়ে গেলাম। এইটা ইতিহাসের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি এই ব্যাপারে কথা বলার আগে প্রথমেই স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ যে 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই হতভাগা মা বোন। আরো স্মরণ করতে চাই সেই মুক্তিযুদ্ধের নেতাদেরকে, যারা মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়ে, যারা স্বাধীনতা সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল সহ জাতীয় নেতৃবৃন্দ, এমনকি মুজাফফর আহমদ, মনি সিং সহ যারা সেদিন মানুষকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছিলেন। এবং আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতা ছিলেন, প্রধান সেনাপতি জনাব এম.এ.জি. উসমানী, সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম, খালেদ মুশাররফ বীরুত্তম, শফিউল্লাহ বীরুত্তম, সিআর দত্ত বীরুত্তম, মীর শওকত আলী বীরুত্তম, এম.কে. বাশার বীরুত্তম, কাজী নুরুজ্জামান বীরুত্তম, এম.এ. জলিল বীরুত্তম, এম.এ. মঞ্জুর বীরুত্তম এবং কর্নেল তাহের বীরুত্তম সহ যারা এই দেশকে সেক্টরে সেক্টরে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে, তাদের এখন সম্ভবত আর কেউ জীবিত নাই। তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আর যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত আছে তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা হতভাগা জাতি। আজকে 10 তারিখে দাঁড়িয়ে আপনি মনে করুন তো আপনি সেদিন জন্মগ্রহণ করেননি, কারণ আমি জানি আপনার জন্ম স্বাধীনতার পরে। আমি সেদিন মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের কমান্ডার ছিলাম। সেই 10 তারিখে আমি ছিলাম কুশিয়ারা নদীর কালনি কুশিয়ারার পাড়ে। আমি যুদ্ধে যে আস্তে আস্তে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছিল, তারই অগ্রনায়ক হিসাবে আজমিরিগঞ্জের পাড়ে, ইটনার পশ্চিম পাড়ে একটা অঞ্চলে আমি সেইখানে পাহারারত অবস্থায় ছিলাম। সেখানে তখন আর পাক বাহিনী ছিল না, কারণ ইতিমধ্যে আমি শেষ যুদ্ধটা 9 তারিখে করে ফেলেছিলাম। কালকে একটা টক শোতে কথাটা বলেছি। সেই 9 তারিখে যারা ছিলাম, আমি কমান্ডার ছিলাম, নিহারেন্দু দেবনাথ ছিল ডেপুটি কমান্ডার, আবু তাহের ঠাকুর, কাকাইচোর
তৎকালীন চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া, তার ভাই মেজবাউদ্দিন ভূঁইয়া, এবং দুইজনের নামটা বলতে আমি ভুলে গেছি, আমার বন্ধু ইউসুফ এবং আমার আর এক ভাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা, এখনো জীবিত আছে, চেয়ারম্যান ছিল কাঠখালে, রইসুদ্দিন আহমদ সহ অনেকেই কাঠখালে সেদিন আমাকে সহযোগিতা করেছিল। এই নামগুলা বলতে আমার ভুল হয়ে, যদি কারো নাম বলতে ভুল হয়ে থাকে আমাকে মাফ করতে হবে। সেই যে আমি ছিলাম তখন কি হচ্ছিল বাংলাদেশে, একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর স্বাধীন হচ্ছিল। ময়মনসিংহের উপকণ্ঠে শম্ভুগঞ্জের উত্তর পারে এসে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সৈন্যরা অবস্থান নিয়েছিল। হানাদার পাকিস্তানি বাহিনী টাঙ্গাইলের দিকে পালিয়ে যাচ্ছিল এবং 11 তারিখে ময়মনসিংহ মুক্ত হয়েছিল। সেই যে গ্রেটার ময়মনসিংহ মুক্ত হলো যুদ্ধে যুদ্ধে, কি বলবো আপনাকে, আমার বোধ হয় আর কথা বলতে আর ইচ্ছা করছে না। 11 তারিখে টাঙ্গাইল মুক্ত হলো, 10 তারিখে ময়মনসিংহ, 11 তারিখে টাঙ্গাইল। তারপরে যুদ্ধ, 36 সেনা নামলো। সেই 36 সেনা শত শত নামলো, হানাদার বাহিনী পিছাতে লাগলো। ব্রিগেডিয়ার কাদের সিদ্দিকী বিরুদ্ধদের কাছে সারেন্ডার করলো। সাভারে একটা মারাত্মক যুদ্ধ হলো, যে যুদ্ধে ভারতের প্রায় কয়েক শত সেনাবাহিনী শহীদ হয়েছিল ভারতীয়, যে যুদ্ধে বাংলাদেশেরও কয়েক শত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, সেই সাভারের যুদ্ধ। সেই যুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী তাদের মনোবল এবং মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল। তারা সারেন্ডার করতে শুরু করলো এবং ঢাকায় এসে আশ্রয় নিতে শুরু করলো। আমি যদি আজকে স্মরণ করি, ভুল না করে থাকি, তাহলে আমি বলবো 16 তারিখ ভোর 15 তারিখ সারা রাত যুদ্ধ হলো। 16 তারিখে মিরপুরের পুরান ব্রিজের পশ্চিম পারে এসে ব্রিগেডিয়ার বাবাজি, সানসিং বাবাজি সহ, জেনারেল নাগরা সহ কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে সেদিন পাকিস্তানিদেরকে অবরুদ্ধ করলো মিরপুরে এবং তাদের কাছে সারেন্ডারের জন্য জেনারেল নিয়াজি, যে নাগরার বন্ধু ছিল, লেখলো, জেনারেল নিয়াজি, তা এখন তুমি আমাদের হাতে বন্দী অবস্থায় আছো, হয় সারেন্ডার করো, তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবং 16 তারিখে সকাল 9টার সময় পাকিস্তানিদের সেই জিন্দান খানায়, ক্যান্টনমেন্টের গুহায় নিয়াজি তাদেরকে আহ্বান করলো এবং প্রায় পায়ে ধরে সারেন্ডার করে বলল, আমি আজকেই সারেন্ডার করব। আর সেই সারেন্ডারের দলিল স্বাক্ষর হলো 16 ডিসেম্বর, ওই দিনই বিকাল বেলা 4:30 পৌনে 5টার সময়, শীতের দিনে 16 ডিসেম্বর, জেনারেল অরোরার পায়ের কাছে নিয়াজি রিভলভারটা রেখে সারেন্ডার করলো 93,000 সৈন্য এবং দলিল দস্তখত করে বলল তাদের বিচার হবে, তারা যুদ্ধ অপরাধী, এবং তাদের সাথে যে মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম ছিল, তারা যুদ্ধ অপরাধী এবং তাদের বাহিনী রাজাকার আলবদর সবার বিচার হবে। সেই যে দেশ, বাঙালি জাতির সেই দেশ কোথায় গেল? সেই আনন্দ কোথায় গেল? সেই সূর্য কোথায় গেল? আজকে তো আমি দেখি, এখন যে সময় আপনার কাছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি, বিকাল 4:30টার উপরে বাজে, মনে হয় সূর্য অস্তমিত হয়েছে এবং স্বাধীনতা অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে। এখন রাজাকার আলবদরের সন্তানেরা বলে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। কেউ কেউ বলা শুরু করেছে, এদেরকে আমি অমানুষ বলবো, নরপশু, নরাধম বলবো, এবং এরা আবার আইসা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আমি বলে দিলাম, দিস ডে উইল কাম, মাস্ট কাম। আল্লাহ যদি থেকে থাকে সেই দিনটা আসবে। যারা আজকে বলছে বাংলাদেশ স্বাধীন হয় নাই, মুক্ত হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, তারা আবার এসে আমাদের পায়ের কাছে সারেন্ডার করবে, এবং সেই জন্যই বুধ হয়ে বেঁচে আছি। আর যদি এটা না করাইতে পারি, তাহলে মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়, মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়। আমার বেঁচে থাকার কোনো, আমি মুক্তিযুদ্ধ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনাদের পূর্বপুরুষেরা এক সময় জীবন দিয়ে, সম্পদ দিয়ে সবকিছু ধ্বংস করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছিল যুদ্ধে যুদ্ধে, অমানিসার অন্ধকারে থেকে থেকে, বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে টিগার টিপেছিল। বই পড়ুন, গান শুনুন, ইতিহাস পড়ুন। সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকে রাজাকার আলবদরের সন্তানেরা সেটাকে গ্রাস করেছে, তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আমি একটা রাজনৈতিক দল করি, না হলে আরো অনেক কথা বলতে পারতাম। সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে আওয়ামী লীগেরা অন্যায় করে, অপরাধ করে, লুট করে, নির্বাচনকে হাইজ্যাক করে পালিয়েছে, কোথায় ওই চোর ডাকাইতের দল এখন কোথায়? মুক্তিযুদ্ধের কথা বলে বলে মুক্তিযুদ্ধকে অপ্রিয় করেছে, তারা পালিয়ে গিয়েছে। এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হলো মুক্তিযুদ্ধকে রক্ষা করা, কারণ তাদের দলের নেতা, আমাদের দলের নেতা, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা বীরোত্তম, এবং তিনি 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজী বীর কাজী আজকে দায়িত্ব করেছে মুক্তিযুদ্ধকে রক্ষা করার। এবং কিন্তু আমি বাঙালি জাতি এখন যারা আছেন তাদেরকে হাত জোর করে বলি, যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি, যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি, যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি, রাস্তায় নেমে আসুন। আপনারা আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য শহীদ জিয়ার দল তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপিকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা অন্তত বাংলাদেশ নামে একটা দেশকে রক্ষা করেন। এটাই হলো আজকে আমার চাওয়া মানুষের কাছে। আমি আরেকটু মুক্তিযুদ্ধের কথা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু যেহেতু জামাতের প্রসঙ্গ এসছে এবং নির্বাচনের প্রসঙ্গ এসছে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় জামাত যতটা কমফোর্টেবল, আপনারা ইতিহাস এতটা কমফোর্টেবল জোনে তারা অতীতে কখনো ছিলেন না। এই কমফোর্টেবল কি ইঙ্গিত করে যে আগামীতে নির্বাচনটা নিরপেক্ষ হবে? যদি সেই নির্বাচন নিরপেক্ষ না হয়, তাহলে আপনি যে ফলাফল আশা করছেন সেই ফলাফল হবে, নাকি সত্যি অর্থে যেভাবে এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা বিরোধীরা, আগামী নির্বাচনের মাধ্যমে সেরকম কোনো আশঙ্কা আছে কিনা?